দর্শক, আপনারা জানেন পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়িতে একটি মেয়েকে গণধর্ষণের ইস্যুকে কেন্দ্র করে সেখানকার আদিবাসী বা উপজাতি যাদেরকে বলেন না কেন, তারা অত্যন্ত সুকৌশলে তারা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যে ধর্ষক যারা ছিল তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে, এবং সেই ইস্যুকে কেন্দ্র করে সেখানকার জুম্মু ছাত্র জনতা নামের একটি সংগঠন অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য যত রকমের অবস্থা, যত রকমের পদক্ষেপ তারা গ্রহণ করতেছে। তাদের স্লোগান হচ্ছে এখন বাংলাদেশের ওই অঞ্চল থেকে, অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে। এটা কিসের লক্ষণ? একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে সেনাবাহিনীর কাজ হচ্ছে একটি দেশের সকল দিক নজর করা, এবং সেই শান্তি বিরাজ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী তাদের দায়িত্ব তারা পালন করতেছে। কিন্তু একটি আদিবাসী চক্রকে, কোনো একটি চক্র তাদেরকে উস্কাচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে এই অঞ্চলকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। এবং কেউ কেউ প্রশ্ন তুলছে বা কেউ কেউ দাবি তুলছে যে এটাকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে তারা চায়। এটা কিসের লক্ষণ? বাংলাদেশে যখন সামনে নির্বাচন সামনে রেখে যখন একটি পরিস্থিতি এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি গোষ্ঠী, একটি মহল, একটি চক্র তারা কাজ করে যাচ্ছে। একটি দর্শন কেস কেন্দ্রিক বা দর্শন ঘটনা কেন্দ্রিক যে ঘটনাটা ঘটছে এখন বর্তমানে, সেটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করার একটা পায়তারি অবস্থা। কেননা দর্শনে যারা অভিযুক্ত তাদের ভিতর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিগুলোকে ধরার জন্য চেষ্টা চালানো হচ্ছে। এবং সেই দর্শনকারী পরিবার যে মেয়েটা ধর্ষণ হয়েছে তাদের সমস্ত দায়ভার বা সমস্ত চিকিৎসা, যে সমস্ত ব্যাপার স্যাপার আছে সেটা সরকার দেখবে। এটি তো স্বাভাবিক নাকি? কিন্তু এই ইস্যুকে কেন্দ্র করে সেখানে সেনাবাহিনীর উপর আঘাত, পুলিশ প্রশাসনের উপর আঘাত, বিজিবির উপর আঘাত, এবং তাদেরকে সেখান থেকে প্রত্যাহার করতে হবে, নইলে তারা আন্দোলন চালিয়ে যাবে। এটা কিসের লক্ষণ? একটা নারী ধর্ষণ হয়েছে, সেই নারীর ধর্ষণের জন্য তারা বিচার দাবি করতে পারে, বাংলাদেশ সরকারকে প্রেশার ক্রিয়েট করতে পারে, প্রশাসনকে প্রেশার ক্রিয়েট করতে পারে, কিন্তু সেই ইস্যুটা না তুলে তারা এখন বাংলাদেশ সেনাবাহিনীকে সেখান থেকে প্রত্যাহারের দাবি তুলছে। এবং সেই অঞ্চলটাকে কেউ কেউ বলছে যে ভারতের সাথে তারা থাকতে চায়। একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র বাংলাদেশের অন্তর্ভুক্ত একটা অঞ্চল, সেই অঞ্চলটাকে তারা স্বাধীন হিসেবে চায়। তারা আদিবাসী দাবি করছে, কেউ কেউ উপজাতি দাবি করছে, কেউ কেউ অন্যান্য হিসেবে দাবি করছে। বাংলাদেশে উপজাতি বা আদিবাসী তাদের অবস্থান কত সাল থেকে? এই দেশে তাদের অবস্থান কত? 1800 খ্রিস্টাব্দ। এর আগে তো এরা ছিল না বাংলাদেশে। তাহলে এই 200 বছরের ইতিহাসে এসে তারা একটা সার্বভৌমত্বকে নষ্ট করে একটা অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তারা কাজ করবে, চেষ্টা করবে। এটা কিভাবে মেনে নেবে বা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ? পিছনে কার ইন্ধন আছে, কাদের অপচেষ্টা, কাদের চেষ্টায় এগুলো করছে, তাদের সাপোর্টে এগুলো করছে? ইতিমধ্যে তো আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশে এই সার্বভৌমত্ব নষ্ট করার জন্য বাংলাদেশে একটি রাজনৈতিক গোষ্ঠী এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি মহল তারা অত্যন্ত সুকৌশলে এই দেশের আইন শৃঙ্খলা, এদেশের সমস্ত সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। বারবার এই গোষ্ঠীটা দেখেন, যখনই বাংলাদেশের এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ সরকার যখন চেষ্টা চালিয়ে যায়, বা শান্তিপ্রিয় বাঙালিরা যখন শান্তশিষ্টভাবে থাকতে চায়, ঠিক তখনই এদেশকে অস্থিতিশীল করার জন্য, এদেশের আইন শৃঙ্খলাকে অস্থিতিশীল করার জন্য, এদেশের সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য একটি জনগোষ্ঠী, একটি রাজনৈতিক গোষ্ঠী পার্শ্ববর্তী কিছু রাষ্ট্রের ইন্ধনে তারা উগ্র হয়ে যায়। আর তখন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে পরিবেশ তৈরি হয়। আজকে যারা পার্বত্য চট্টগ্রামে কিছু আদিবাসী বা উপজাতি ভাইয়েরা আছে যারা বাংলাদেশের সাথে থাকবে, বাঙালি সত্তা নিয়ে থাকতে চায়, তাদের নিজস্ব একটা জাতিগোষ্ঠী আছে, জাতিসত্তা আছে, সেটা নিয়ে অবশ্যই বাঁচতে চায় তারা। কিন্তু তারা বাঙালি হিসেবে বাঁচতে চায়, বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে বাঁচতে চায়। কিন্তু একটি চক্র আছে যারা সবসময় বাংলাদেশ থেকে তারা বিচ্ছিন্ন একটি জাতি হিসেবে, বিচ্ছিন্ন একটি রাষ্ট্র হিসেবে, বিচ্ছিন্ন একটি গোষ্ঠী হিসেবে তারা থাকতে চায়, এবং পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের সাথে তারা সম্পৃক্ত হতে চায়। এটা কাদের ইন্ধন, কিসের লক্ষণ? এটা আপনারা ভালো জানেন যে একটি রাজনৈতিক চক্র, একটি রাজনৈতিক দল
তাদেরকে এখন ইন্ধন দিচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের উপর বিনিয়োগ করতেছে এবং পার্শ্ববর্তী দেশ থেকে তাদের উপর অস্ত্র সরঞ্জাম এগুলো বিনিয়োগ করা হচ্ছে। তাদেরকে দেওয়া হচ্ছে যেন সেনাবাহিনীর সাথে তারা একটি যুদ্ধ অবস্থার মধ্য দিয়ে যায়, সেনাবাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয়, দেশটাকে অস্থিতিশীল যেভাবে করা যায় সেভাবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে যদি পার্বত্য চট্টগ্রাম একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে তারা চায়, তাহলে বাংলাদেশের অস্তিত্ব কোথায়? বাংলাদেশের ছোট্ট একটা ভূখণ্ড, এটা স্বাধীন একটা রাষ্ট্র, স্বাধীন একটা সার্বভৌমত্ব রাষ্ট্র। এই রাষ্ট্রকে দ্বিখণ্ডিত করে আর একটা রাষ্ট্রে পরিণত করা কাদের পায়তারা? এটা তো আপনারা ভালো করে জানেন যে অনেক বিষয়গুলো আছে যেগুলো বিষয় এই ছোট্ট একটা ক্ষুদ্র জনগোষ্ঠী, উপজাতি, চাকমা, বার্মা যারা আছে, তারা তো দীর্ঘদিন যাবৎ বাঙালিদের সাথে মিশে থাকতে চায়, বাঙালিদের সাথে তারা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। অনেক বাঙালিদের সাথে কিন্তু ভালো, উপজাতিদের ভালো একটা সম্পর্ক আছে, কিন্তু কিছু উগ্র জাতি আছে তাদের ভিতরে, উপজাতিদের ভিতরে বা আদিবাসীদের ভিতরে কিছু উগ্র জাতি আছে, তারা নিজস্ব স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা নিজেদেরকে দীর্ঘদিন যাবৎ এই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তারা যুদ্ধ করে যাচ্ছে। এবং এই যে পাহাড়ি অঞ্চলে তারা বিভিন্ন ছোট ছোট ভয়ঙ্কর সন্ত্রাসী কার্যক্রম তারা করে থাকে, এগুলো করে কি তারা বাংলাদেশে থাকতে পারবে? যদি বাংলাদেশ সেনাবাহিনী যদি ইচ্ছা করে বা বাংলাদেশের প্রশাসন যদি ইচ্ছা করে, যদি বহির রাষ্ট্রের মতন যদি উগ্র হয়ে যদি বাংলাদেশ সেনাবাহিনী তাদের উপর যদি অপারেশন শুরু করে, তাহলে তারা কতক্ষণ টিকবে? একটি পার্শ্ববর্তী রাষ্ট্রের ইন্ধনে বা কোনো রাজনৈতিক দলের ইন্ধনে, কোন একটি জনগোষ্ঠীর ইন্ধনে যদি তারা এই সমস্ত দেশটাকে অস্থিতিশীল করার জন্য কাজ করে যায়, তাহলে তো বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করে তার সার্বভৌমত্ব টিকে রাখার চেষ্টা করবে। এটাই তো স্বাভাবিক। তখন তাদের পরিণতিটা কি ভালো হবে না খারাপ হবে, কোনটা? অথচ এই জাতিগোষ্ঠীটা, এই আদিবাসী বা চাকমা জাতি বলেন, বার্মা জাতি বলে বা উপজাতি বলেন, যেটাই বলেন না কেন, এদের ভিতরে কিছু একটা গোষ্ঠী, এই যে জম্ম ছাত্র জনতা, এদের দাবি কি? এখানে একটা কিশোরী বা একটা নারী ধর্ষণের দর্শনকে কেন্দ্র করে এই গোষ্ঠীটা তারা কি চাচ্ছে? এখন বাংলাদেশের সেনাবাহিনী সেখান থেকে সরিয়ে দিতে হবে, তুলে নিয়ে আসতে হবে। কেন? বাংলাদেশ সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশকে রক্ষা করা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের বর্ডার গুলো রক্ষা করা, যে বিজিবির কাজ হচ্ছে। সেখানে বিজিবি ডিউটি করা বাদ দিয়ে তোমাদেরকে ছেড়ে দিয়ে চলে আসবে, আর তোমরা বহির্রাষ্ট্র থেকে অস্ত্র, তোমরা বিভিন্ন নেশাদ্রব্য নিয়ে এসে সারা বাংলাদেশে ছয়লাভ করে দিবা। এটা তোমাদের কাজ? এটা যদি করতে চাও তাহলে কি তোমরা বাংলাদেশে থাকতে পারবা? পারবা না। কারণ এদের স্বাধীন একটা রাষ্ট্র, আর এই স্বাধীন রাষ্ট্রে থাকতে হলে বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে বাংলাদেশের সার্বভৌমত্বকে বজায় রেখে তোমাদেরকে চলতে হবে। যদি তোমরা ক্ষুদ্র একটা নিরগোষ্ঠী হয়ে যদি তোমরা পুরো ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করতে চাও, তাহলে এই ভূখণ্ডের যে অরিজিনাল মালিক যারা, তারা কি বসে থাকবে? অবশ্যই বসে থাকবে না। তো দর্শক, আপনারা ভালো করে বুঝতেছেন এই জাতিটাকে, এই যে উপজাতি বলেন বা আদিবাসী, তাদেরকে একটা গোষ্ঠীকে, সব আদিবাসীকে বলতেছি না, সব আদিবাসী কিন্তু তারা বাংলাদেশকে দ্বিখণ্ডিত করতে চায় না বা বাংলাদেশের ভূখণ্ডকে তারা দ্বিখণ্ডিত করতে চায় না। কিছু আদিবাসী লোক, উগ্র জাতি, যারা প্রত্যেকটা বাঙালি জাতির মধ্যেও আছে, কিছু আদিবাসী আছে যারা বাংলাদেশটাকে দ্বিখণ্ডিত করার লক্ষ্যে কাজ করতেছে। এবং তাদেরকে কারা ইন্ধন দিচ্ছে, কোন দেশ ইন্ধন দিচ্ছে, কোন রাজনৈতিক দল ইন্ধন দিচ্ছে, এটা ভালো করে জানেন। যারা নিজস্ব স্বার্থে, দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে একটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার লক্ষ্যে যারা দেশটাকে অস্থিতিশীল করার জন্য কাজ করতেছে, তারা কি আসলে অরিজিনালি বাংলাদেশকে ভালোবাসে, এই জাতিকে ভালোবাসে? এটা আপনাদের কাছে প্রশ্ন রাখছি দর্শক। যারা নিজেদের ক্ষমতার লোভে, নিজেদের ক্ষমতায় বসার জন্য, নিজেরা ক্ষমতায় বসার জন্য বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করার অপচেষ্টা করে, বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষকে অস্থিতিশীল করে দেওয়ার জন্য বা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার লক্ষ্যে যারা কাজ করে, অন্ততপক্ষে সেই জাতি বা সেই রাজনৈতিক গোষ্ঠী বা সেই একটি মহল, তারা কি কখনোই বাংলাদেশকে ভালো চায়, বাংলাদেশে ভালো চায়, বাংলাদেশের মানুষের ভালো চায়? তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য তারা যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে। তো সকল বাঙালিদেরকে অবশ্যই আমি বলবো যে এই গোষ্ঠী থেকে, এই উদ্দেশ্য প্রণোদিত একটি জাতি, উদ্দেশ্য প্রণোদিত একটি রাজনৈতিক দল, তাদের কাছ থেকে অবশ্যই নিজেদেরকে সতর্ক থাকতে হবে, যেন তারা কোনোভাবেই বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশ শান্তিপ্রিয় একটি দেশ, এই দেশকে যেন অস্থিতিশীল না করতে পারে। এজন্য সবাইকে চোখ কান খোলা রাখতে হবে। এবং খাগড়াছড়ির যদি, এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যদি
অস্থিতিশীল পরিবেশ তৈরি করার লক্ষ্যে যদি তারা কাজ করে, অবশ্যই সকল বাঙালিকে একত্রিত হয়ে এটাকে প্রতিহত করতে হবে। কারণ সকল নিরগোষ্ঠীর মধ্যেই কিছু উগ্র জাতি থাকে, সেই জাতিটাই এই কাজ করতেছে। সব সাধারণ যারা উপজাতি আছে, সাধারণ যারা আদিবাসী ভাইয়েরা আছে, বোনেরা আছে, তারা কিন্তু চাচ্ছে না সেই অঞ্চলটাকে অস্থিতিশীল করার লক্ষ্যে। কারণ যদি ১০ জন মানুষের ভিতর ২ জন উগ্র হয়, এই ২ জনকে শায়েস্তা করতে গিয়ে বাকি ৮ জনের উপরও কিন্তু টর্চারিং করতে হয়, বা সেই যে মানে ঝামেলার মধ্যে পড়তে হয় ওই বাকি ৮ জনকেও। তো বাকি ৮ জন তো তারা চাচ্ছে না যে ওই অঞ্চলটাকে অস্থিতিশীল করার লক্ষ্যে, কিন্তু ওই ২ জন পুরো ৮ জনকে অস্থিতিশীল করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। তাই আদিবাসী ভাই বোনদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের ভিতরে যারা উগ্রপন্থী বা আপনাদের অঞ্চলটাকে যারা অস্থিতিশীল করার লক্ষ্যে যারা কাজ করতেছে, তাদেরকে কঠোর হস্তে আপনারা দমন করেন। তাহলে দেশের সার্বভৌমত্ব টিকবে, আপনারা ভালো থাকবেন, দেশ ভালো থাকবে, রাষ্ট্র ভালো থাকবে, রাষ্ট্রের প্রশাসন ভালো থাকবে, সকল কিছু ভালো থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, আমরা সবাই ভালো থাকি, সবার প্রতি সবার সহানুভূতি থাকুক। আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশের সার্বভৌমত্বকে আমরা রক্ষা করার জন্য আমরা জীবন দিয়ে ১৯৭১ সালে আমাদের দেশটাকে স্বাধীন করেছি। তাই এই স্বাধীন বাংলাদেশকে, স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে টিকানোর জন্য আমরা সকলেই একত্রিত হয়ে কাজ করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।